আমাদের আলোচনা বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ পরিচয়। ধ্বনি ধ্বনি কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, বা ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। মানে একটা ভাষার যে মৌলিক উপাদান থেকে যেটা ছাড়া ভাষা চলতে পারে না, এগুলো হচ্ছে ধ্বনি। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনির নির্দেশক চিহ্ন বা প্রতীক। তাহলে ধ্বনিকে ধ্বনিকে যে চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে বর্ণ। এরপর হচ্ছে কি বাংলা ভাষায় মোট বর্ণ। বাংলা ভাষায় মোট বর্ণ 50টি। মোট বর্ণ 50টি, এর ভিতর স্বরবর্ণ আছে 11টি, আর ব্যঞ্জন বর্ণ আছে 39টি। 39-এর 11 মোট 50টি। ঠিক আছে? আচ্ছা, কারণ এই স্বরবর্ণ এদের ভিতরে আবার পূর্ণমাত্রা বর্ণ আছে। পূর্ণমাত্রার বর্ণ 32টি, এদের ভিতর ব্যঞ্জন বর্ণ 26টি আর স্বরবর্ণ 6টি। পূর্ণমাত্রা বর্ণ 32টি, স্বরবর্ণ 6টি, ব্যঞ্জন বর্ণ 26টি। অর্ধমাত্রার বর্ণ 8টি, স্বরবর্ণ 1টি, ব্যঞ্জন বর্ণ 7টি। এখন এখানে অর্ধমাত্রার বর্ণ এখানে যে 7টি আছে, অর্ধমাত্রার বর্ণ 8টি আছে, স্বরবর্ণ 1টি, স্বরবর্ণ একটা হচ্ছে রি। এরপর আছে মাত্রাহীন বর্ণ 10টি। মাত্রাহীন বর্ণ 10টি, এদের ভিতর মাত্রাহীন বর্ণ 10টি, এদের ভিতর স্বরবর্ণ আছে 4টি, আর ব্যঞ্জন বর্ণ আছে 6টি। এরপর আছে বর্ণ পরিচয়। স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ 2 প্রকারের, একটা হচ্ছে রসবর্ণ আর একটা হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। তাহলে এখানে হচ্ছে রস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। রস্বর হচ্ছে এগুলো যাদের টাইনে উচ্চারণ করা যায় না, টেনে উচ্চারণ করা যাবে না। যেমন এখানে আছে কি স্বরেয়, রস্বই, রস্বরি, স্বরেয়। এখন স্বরেয় আমরা টাইনে উচ্চারণ করতে পারবো, স্বরেয় এরকম টান দেওয়া যাবে না। এরপর দীর্ঘস্বর আছে কি 7টি। স্বরিয়া, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, এদের টাইনে টেনে উচ্চারণ করা যায়। স্বরেয়া আমরা যত সময় ইচ্ছে শ্বাসটা ধরে রাখতে পারি, স্বরেয়া, দীর্ঘই, এরকম। এরপর আছে মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে সেই সকল স্বরধ্বনি যাদের ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, শুধুমাত্র একটা স্বর নিয়েই একটা স্বরধ্বনি, এদের বলা হয় মৌলিক স্বরধ্বনি। যেমন স্বরেয়, স্বরেয় ভাঙা যাবে না। এরপর স্বরেয়া, রস্বই, রস্যু, এ, ও, এই হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এদের কখনোই ভাঙা যাবে না। এরপর আছে কি যৌগিক স্বরধ্বনি 25টি। মানে হচ্ছে যৌগিক স্বরধ্বনি যে সকল স্বরধ্বনিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক স্বরধ্বনি পাওয়া যায়, তাদের বলা হয় যৌগিক স্বরধ্বনি। এখানে হচ্ছে আই, স্বরিয়া আর রস্বই, এই দুটো মিলে হচ্ছে আই। তাহলে এখানে মৌলিক স্বরধ্বনি আছে স্বরিয়া এবং রস্বই। এই যে এখানে স্বরিয়াটা হচ্ছে আবার পূর্ণ স্বর, আর রস্বইটা হচ্ছে অর্ধস্বর। এরপরে হচ্ছে অর্ধস্বরধ্বনি 4টি, রস্বই, রস্যু, এ, ও। অর্ধস্বরধ্বনি এরা সাধারণত কোনো বর্ণের সাথে বসে, এরা পিছনে বসে। রস্বই কি, কয় রশ্মি কি, তাহলে ক হচ্ছে এখানে পূর্ণস্বর, আর রস্বইটা হচ্ছে অর্ধস্বর। তারপর হচ্ছে দ্বিস্বরধ্বনি। দ্বিস্বরধ্বনি হচ্ছে যারা দুইটা স্বর নিয়ে গঠিত, তাদের বলা হয় দ্বিস্বরধ্বনি। একটা স্বরধ্বনির ভিতরেই দুইটা স্বর থাকবে, এরাই হচ্ছে দ্বিস্বরধ্বনি। তাহলে এখানে দ্বিস্বরধ্বনি 2টি, ওই এবং ও। ওই, এখানে ওইটার ভিতর ওই, স্বরিয়া এবং রস্বই আছে, ওই। আর ওইটার ভিতর স্বরবেন্দ্র এবং রস্যু আছে। এখানে হচ্ছে ওই এর ভিতর আছে স্বরিয়া, রস্বই, এবং ওর ভিতর আছে স্বরবেন্দ্র এবং রস্যু। হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ স্থান। স্বরবর্ণ উচ্চারণ স্থানের জন্য আমরা দুটি করে বর্ণ ভাগ করব। স্বরিয়া, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি। শুধু রিটা আলাদা থাকবে, রিটার বেলায় একটা থাকবে রি। এরপর আবার এ, ওই, ও। দুটো করে আমরা ভাগ করছি। তাহলে আমাদের প্রথম দুটো স্বরিয়া, এই দুটো হচ্ছে কণ্ঠ। মানে এই দুটো কণ্ঠ থেকে উৎপন্ন হয়, এবং কণ্ঠ থেকে উৎপন্ন হওয়ার পর ফুসফুসতারিত বাতাস কোথাও বাধা পায় না, শুধু কণ্ঠ থেকে উৎপন্ন হলেই হয়। এরপর আছে রস্বই দীর্ঘই। রস্বই দীর্ঘ হচ্ছে তালু। এখন আমাদের মুখ ব্যবহারের যে তালু আছে, তালু থেকে উৎপন্ন হয় রস্বই দীর্ঘই। এরপর আছে রস্যু দীর্ঘ, ওষ্ঠ। এই রস্যু দীর্ঘ উচ্চারণ করার সময় ঠোঁটের সংস্পর্শ আসে। রস্যু দীর্ঘ, ঠোঁট একটু চিকন হয়। এরপর হচ্ছে রি হচ্ছে মূর্ধায়। রি উচ্চারণ করার সময় জিভের মূর্ধায় অবস্থান করে, এই কারণে এটা হচ্ছে মূর্ধা। এরপর ওইটা হচ্ছে কণ্ঠতালু। তাহলে কণ্ঠ থেকে উচ্চারিত হইয়া তালুতে জিহ্বা স্পর্শ করে, এই কারণে এটা হচ্ছে কণ্ঠতালু। ও হচ্ছে কণ্ঠস্থ, কণ্ঠ থেকে উচ্চারিত হয় এবং ওষ্ঠে বা ঠোঁটে সংস্পর্শ হয়। তাহলে কণ্ঠস্থ হচ্ছে ও এবং ও, এই দুটা ঠোঁট সংকুচিত হবে, আবার উচ্চারণ হবে কণ্ঠ থেকে। তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ 39টি, এদের ভিতর ভাগ আছে। স্পর্শ বর্ণ হচ্ছে 25টি। স্পর্শ বর্ণ 25টি হচ্ছে যেগুলো উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়, তাদের বলা হয় স্পর্শধ্বনি। এখন এখানে একটা শর্ট টেকনিক এরকম যে ব্যঞ্জন বর্ণ
ব্যঞ্জন বর্ণ 39টা, স্পর্শ বর্ণ 25টি, 25টি স্পর্শ বর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত, এগুলো হচ্ছে স্পর্শধ্বনি। এরপর ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি। এরপর অন্তস্থ বর্ণ, ম এরপর কি আছে অন্ত জ রে প্র ল ব, এই চারটা হচ্ছে, এই চারটা হচ্ছে অন্তস্থ ধ্বনি। এরপর হচ্ছে উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ 4টি, এরপরের চারটা তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই চারটা হচ্ছে, এই চারটা হচ্ছে উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ। এরপর হচ্ছে তাড়ঞ্চার ধ্বনি, এরপরের দুইটা ঢরেরা ঢরেরা হচ্ছে তাড়ঞ্চার ধ্বনি। এরপর হচ্ছে পরশ্রী বর্ণ, পরশ্রী বর্ণ যেগুলো অন্যকে আশ্রয় করে বেছে, নিচে নিজে একা একা থাকে না, যেমন অনেশ্বর, বিশুদ্ধ, চন্দ্রবেন্দ্র, এরা কিন্তু নিজে একা একা থাকে না। যেমন ঢং, ঢং এখন ঢয়ের সাথে অনেশ্বর বসে, ঢয়ের সাথে অনেশ্বর বসছে, এই কারণে এটা বোঝানো হয়েছে ঢং। এরপর আছে কি দুঃখ, দুঃখ, এখানে দুয়ের সাথে, দুয়ের সাথে বিসর্গ বসছে, দু, এটা হয় এর কাজ করছে, দুঃখ। এরপর আছে চাঁদ, চাঁদ, চাঁদের চাঁদ, চয়াকারের সাথে চন্দ্রবিন্দু বসছে, তাহলে এগুলো হচ্ছে কি, এই যে অনেশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই তিনটা হচ্ছে পরাশ্রী বর্ণ, এরা অন্যের সাথে থাকে সবসময়, অন্যকে আশ্রয় করে বাঁচে। এরপর হচ্ছে কম্পনচার ধ্বনি একটি রেপ্র, রেপ্র র উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্র অনুরণিত হয় বা কম্পিত বেশি হয়, রেপ্র। এরপর হচ্ছে পার্শ্ব ধ্বনি একটি ল, ল উচ্চারণ করার সময় নাক দিয়েও বায়ু বেরোবে, আবার মুখ দিয়েও বেরোবে, ল। বর্গ, ব্যঞ্জন বর্ণে 5টি বর্গ আছে, 5টি বর্গে মোট 25টি বর্ণ আছে। তাহলে বর্গ কবর্গীয়, চবর্গীয়, টবর্গীয়, তবর্গীয়, পবর্গীয়। কবর্গীয়, কবর্গে এখন এখানে আমরা প্রথম 5টি বর্ণ নিলেই হয়ে যাবে। কবর্গে হইতেছে ক, খ, গ, ঘ, উ। এরপর চবর্গীয় চ, ছ, জ, ঝ, ইয়। এরপর হচ্ছে কি টবর্গীয় ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরপর হচ্ছে তবর্গীয় ত, থ, দ, ধ, দন্ত ন। এরপর হচ্ছে পবর্গীয় প, ফ, ব, ভ, ম। তাহলে এই 25টি হচ্ছে বর্গীয় বর্ণ। এবং এদের উচ্চারণ স্থান, ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এই যে ক, খ, গ, ঘ, ম, এরা সাধারণত কণ্ঠ থেকে আসে এবং ফুসফুসে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না। এরপর হচ্ছে চবর্গীয় তালু, তাহলে চবর্গের বর্ণগুলো উচ্চারণ করার সময় জিভের অগ্রভাগ তালুতে স্পর্শ করবে, চ, চ। তাহলে দাঁতের উপরে যে প্রাংশ আছে ওটিকে বলা হয় তালু, চ, তালুতে স্পর্শ করবে, চ, ছ, জ, ঝ, ইয়। এরপর হচ্ছে টবর্গীয়, এটা মূর্ধা, পুরোপুরি মূর্ধা। তাহলে মূর্ধা হচ্ছে কি দাঁতের অগ্রভাগে, দাঁতের গোড়ার উপরের থেকে আরেকটু উপরে, এটা হচ্ছে মূর্ধা। তাহলে এগুলো হচ্ছে কোথায় মূর্ধা, মূর্ধা থেকে উৎপন্ন হবে কি টবর্গীয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই সবগুলো ট, জীবের অগ্রভাগ, জীবের অগ্রভাগ কোথায় যায়, জীবের অগ্রভাগ মূর্ধায় যায় স্পর্শ করে। এরপর হচ্ছে তবর্গীয়, এগুলো দন্তমূল, মানে দাঁতের গোড়া থেকে উৎপন্ন হয়। জীবের ডগা, জীবের মাথা সবসময় দাঁতের গোড়ায় অবস্থান করবে। তবর্গীয় বর্ণগুলো উচ্চারণ করার সময় ত, দাঁতের গোড়ায়, ত, থ, দ, ধ, দন্ত ন। এরপর হচ্ছে পবর্গীয়, এরা ওষ্ঠ, প, এই যে পবর্গীয় বর্ণগুলো দুইটা ঠোঁটের সংস্পর্শ ছাড়া উচ্চারিত হইতে পারবে না, প, ফ, ব, ভ, ম। এই যে এখানে ঠোঁট অবশ্যই দুটা স্পর্শ করবে, যদি ঠোঁট দুইটা স্পর্শ না করে তাহলে পবর্গীয় বর্ণ উচ্চারিত হবে না। প, এখানে যদি দুইটা ঠোঁটের সংস্পর্শ না আসে তাহলে প উচ্চারিত হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এই বর্গ, এই বর্গটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ঘোষা, ঘোষ, অপপ্রাণ, মহাপ্রাণ সহজে বুঝতে পারবো। ঘোষা, ঘোষ কি আছে, বর্গ, বর্গের প্রথম দুটি অঘোষ, তাহলে বর্গের প্রথম দুটি অঘোষ, শেষ তিনটি ঘোষ। বর্গের 1 ও 3 নম্বর বর্ণ হচ্ছে অল্পপ্রাণ, আর বর্গের 2 ও 4 নম্বর হচ্ছে মহাপ্রাণ, আর বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে নাসিক্য। তাহলে এই বিষয়টা সহজে এগুলো। তাহলে বর্গের প্রথম দুটি কি অঘোষ, তাহলে এই যে আমরা বর্গ লিখতে পারলে ক, খ, অঘোষ, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো হচ্ছে অঘোষ। এরপর আছে কি বাদ বাকি তিনটা হচ্ছে ঘোষ। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের, এর পাশে হচ্ছে অঘোষ, আর এখান থেকে এদিকে হচ্ছে ঘোষ। এরপর এখন অল্পপ্রাণ, মহাপ্রাণ। অল্পপ্রাণ হচ্ছে, অল্পপ্রাণ কোনগুলো, বর্গের 1 নম্বর ও 3 নম্বর বর্ণ অল্পপ্রাণ। আচ্ছা, তাহলে এই যে 1 নম্বর ক আর হচ্ছে গ, এগুলো হচ্ছে অল্পপ্রাণ। তাহলে অল্পপ্রাণ কোনগুলো, চ, বর্গে জ, ট, ডরে জ, ত, অড়বাঙ্গা দ, প, ব, এগুলো হচ্ছে অল্পপ্রাণ। এরপর আছে 2 নাম্বার ও 4 নাম্বার, 2 নাম্বার ও 4 নাম্বার হচ্ছে মহাপ্রাণ। আর 2 নাম্বার ও 4 নাম্বার এই যে খ, গ, ছ, ঝ,
ট, ড, থ, ধ, ফ, ব। এগুলো হচ্ছে মহাপ্রাণ। এখন এরপর এই যে আমাদের যে পঞ্চম বর্ণ বাকি রয়ে গেছে, এই পঞ্চম বর্ণটা হচ্ছে নাসিক্য। আচ্ছা এবার সহজ প্রশ্নগুলো দেখা যাচ্ছে আছে, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? অক্ষর বিন্যাস বলা হয়েছে। অক্ষর কি? অক্ষর হচ্ছে একদম স্বল্পতম প্রয়াসে আমরা যতগুলো ধ্বনি উচ্চারণ করতে পারি স্বরধ্বনি, তাদের বলা হয় অক্ষর। তাহলে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টি হচ্ছে অক্ষর। তাহলে বন্ধনের অক্ষর বিন্যাস হচ্ছে বন, ব আর ন এই দুটো একসাথে উচ্চারিত, বন ধন। তাহলে ধ এবং আলাদা আলাদা উচ্চারিত হচ্ছে। তাহলে এখানে দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে বন আর একটা হচ্ছে ধন। তাহলে এখানে বন্ধন। এরপর কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? একটু জটিল, অঘোষ আবার অল্প প্রাণ, কিন্তু আমরা সহজে করতে পারি অঘোষ। এখন অঘোষ ধ্বনি আমরা জানি কি কি? অঘোষ হচ্ছে বর্গের প্রথম দুটি, তাহলে অঘোষ একটা শর্ট টেকনিক। অঘোষ হচ্ছে 1 2, আর এরপর হচ্ছে কি অল্প প্রাণ। অল্প প্রাণ হচ্ছে 1 এবং 3, অল্প প্রাণ 1 3। এখন আমাদের বলছে অঘোষ অল্প প্রাণ, তাহলে অঘোষ অল্প প্রাণ এই দুইটার ভিতরে কমন জিনিস কি? 1 নাম্বার বর্ণ। এখন বর্গের 1 নাম্বার বর্ণটা হচ্ছে কি? অঘোষ অল্প প্রাণ। এখন আমরা খেয়াল করি এখানে এই এই অপশনগুলোর ভিতর কোনটার ভিতর বর্গের 1 নাম্বার বর্ণ আছে? তাহলে বর্গের 1 নাম্বার বর্ণ আছে শুধুমাত্র চ, কারণ এই যে এখানে ফ, ফ বর্গের 2 নাম্বার বর্ণ, এরপর ছ বর্গের 2 নাম্বার বর্ণ, ভ বর্গের 3 নাম্বার বর্ণ। তাহলে 1 নাম্বার বর্ণ হচ্ছে শুধুমাত্র চ, তাহলে কারেক্ট আনসার চ। এরপর আছে নিচের কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ রস্বই, কারণ হচ্ছে গ ঠ ম এগুলো তালব্য না। এখানে গটা কণ্ঠ, আর ঠটা দন্তমূল, সরি ঠটা মূর্ধা, এরপর আছে ফটা হচ্ছে ওষ্ঠ। তাহলে আমাদের একমাত্র রয়েছে রস্বই। এই যে আমরা এখানে রস্বই পেয়েছিলাম কিসে? রস্বই পেয়েছিলাম তালুতে। এরপর হচ্ছে কি ও কোন ধরনের স্বরধ্বনি? ওটা যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি, কারণ ও এর ভিতর স্বরীয় এবং রস্য রয়েছে, এর কারণে ওটা দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি।